ভিড় 24 জন মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। আওয়ামী লীগের নেতার হোটেলে লাগানো হয় আগুন, পুড়ে মারা যায় 24 জন, অনেকে আহত হয়। যশোর জেলায় এই কাণ্ড ঘটে। সেনাপ্রধান যে বলেছিলেন বাংলাদেশের সিচুয়েশন খুব তাড়াতাড়ি কন্ট্রোলে আসবে, কিন্তু কই, হিংসার আগুন তো এখনো ছড়িয়ে যাচ্ছে, এখনো আন্দোলনকারীরা লুটপাট করছে। এরই মাঝে আজ থেকে চালু হচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে চালু হবে এই বিমান পরিষেবা। গতকাল সিচুয়েশন খারাপ হতে দেখে ফ্লাইট সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন ঢাকার জন্য একবার পুনরায় এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা চালু হচ্ছে। বাংলাদেশে অনেক ভারতীয় আটকে আছে, আর তাদেরকে বের করে আনার জন্য এই পরিষেবা চালানো হতে পারে। ভারত সরকার বাংলাদেশের ওপর কড়া নজর রাখছে। বাংলাদেশের জেল ভেঙে দেওয়া হয়েছে, শয়ে শয়ে জঙ্গি পালিয়ে গেছে। বিরোধী নেতা খালেদা জিয়াকে রাষ্ট্রপতির নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে। অনিশ্চিত কালের জন্য জারি রয়েছে কারফিউ। সিচুয়েশন কোনোভাবেই কন্ট্রোলে আনা যাচ্ছে না। আন্দোলনকারীরা এখনো রাস্তায়, এখানে ওখানে ভাঙচুর চালাচ্ছে, লুটপাট করছে, সংখ্যালঘুদের টার্গেট করছে, হিন্দু মন্দিরগুলোকে টার্গেট করা হচ্ছে। এই সময়ে বাংলাদেশের ছবিটা ভীষণ ভয়াবহ। যেই জঙ্গিরা এতদিন বাংলাদেশে দমে ছিল, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। কালে কালে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয় বাংলাদেশ। পিছন থেকে কলকাঠি নাড়িয়ে যুব শক্তিকে কাজে লাগিয়ে যাদের হলো স্বার্থসিদ্ধি, তারা তো আসলেই ভারত বিরোধী। আজ না হলেও একদিন ঠিক আফসোস করবে বাংলাদেশের ছাত্ররা, যেই দিন পাকিস্তানের মতো অন্ধকারে ডুবে যাবে দেশটা, দাপিয়ে বেড়াবে জঙ্গিবাদ। জম্মু কাশ্মীরের মতো সেন্সিটিভ এরিয়া যেন আবার না হয়ে ওঠেই বাংলা, কারণ বর্ডারে এমন অনেক জায়গা রয়েছে যেখান থেকে ইজিলি করা যায় অনুপ্রবেশ। ঠাকুর না করুন যদি এমনটা হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের হালটা খারাপ হতেও যে আর বেশি সময় লাগবে না, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এগুলো সবই সম্ভাবনা, অত সহজে এড়িয়ে যাওয়া যাবে না। বুঝতে পারছেন তাহলে কি হারে বাড়াতে হবে নিরাপত্তা? এখন থেকেই সতর্ক হয়ে যান পশ্চিমবঙ্গবাসীরা। সরকারের পতন ঘটতে না ঘটতেই খুব চর্চায় উঠে এসছে এই ম্যাপ, যেখানে পশ্চিমবঙ্গকে দেখানো হয়েছে বাংলাদেশের সাথে। ভাবুন তাহলে কি তাদের মনোভাব। সেই জন্য সময় থাকতে সাবধান হন, না হলে পরে কান্নাকাটি করে আর কিচ্ছু হবে না। অবশ্য তবে বাংলাদেশের কিছু এলাকায় দেখা গেছে অপর দৃশ্য। সেখানে দেখতে পাওয়া গেছে একদম বিপরীত ছবি, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে মিলে মন্দিরকে দুষ্কৃতীদের হামলার হাত থেকে বাঁচাতে একসাথে পাহারা দিচ্ছে হিন্দু মুসলমান। মুসলমান মানেই কিন্তু হিন্দুদের শত্রু নয়, আসল শত্রু কঠোরপন্থী সন্ত্রাসবাদীগুলো। এরা যেই দেশেই থাকবে সেই দেশের ভবিষ্যৎকে অন্ধকার করে ছাড়বে। আশা করছি বাংলাদেশের পরবর্তী সরকার এই বিষয়টাকে মাথায় রেখেই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এই সব কিছু দেখে ভারত এখন রয়েছে হাই অ্যালার্টে। বিএসএফ কড়াকড়ি ভাবে বাংলাদেশের সীমান্তে হাই অ্যালার্ট মোডে রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেছেন, দেশ ছেড়ে বেরিয়েও গেছেন, কিন্তু এখন বাংলাদেশের বিগড়ে যাওয়া পরিস্থিতিকে দেখে ভারতকেও হাই অ্যালার্টে থাকতে হচ্ছে। এই সময়ে বাংলাদেশের সীমান্তে অবতরণ করেছে, আরো বেশি পরিমাণে সিকিউর করছে। এমনকি বিএসএফ এর ডিজি নিজেই পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন। বিএসএফ এর ডিজি দলজিৎ চৌধুরী রয়েছেন কলকাতায়। বিএসএফ বর্ডারে ট্রুপসের সংখ্যাও বাড়িয়েছে। এছাড়াও বর্ডার সংযুক্ত এলাকায় যাতে কোনো উপদ্রব সৃষ্টি না হয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে নজরে রেখে বিএসএফ হাই অ্যালার্ট ঘোষণা করেছে। এখন যেই ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে তা দেখে ভারত সরকার পুরো বাংলাদেশের পরিস্থিতিকে মনিটর করছে, আর এটা দেখছে যে পরবর্তী 24 ঘন্টায় অবস্থার পরিবর্তন হয় কিনা। বাংলাদেশে হাজার হাজার সংখ্যায় ভারতীয় হিন্দুও রয়েছে। ভারতীয় নাগরিকরা সেখানে আটকে রয়েছে। এই অবস্থা নিজেদের নাগরিকদের সুরক্ষাকে সুনিশ্চিত করতে ভারত সম্পূর্ণ নজর রাখছে পরিস্থিতির দিকে। আর অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী সিচুয়েশনকে নিজেদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করিয়েছেন, এবং তারপর এখন বাংলাদেশের সেনাবাহিনী পুরো দেশের সুরক্ষার দায়িত্ব নিয়েছে, যাতে বাংলাদেশে শান্তি স্থাপন হয়। তার জন্য ইন্টারনেট পরিষেবাকে পুনরায় চালু করে দেওয়া হয়েছে। আর অন্যদিকে যেখানে দেখা মাত্রই গুলি করার নির্দেশ ছিল আন্দোলনকারীদের ওপর, সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে সেনা এবং পুলিশ কোনো আন্দোলনকারীকে গুলি না করে। এখন এই অবস্থায় সেনাবাহিনী বলেছে যে তারা এখন শেষ সরকার গঠন করবে এবং ল অ্যান্ড অর্ডারের যে দায়িত্ব রয়েছে সেটা তাদের হাতে থাকবে। কিন্তু এখন দেখার বিষয় এটা হবে যে বাংলাদেশে যেইভাবে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেইভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, যেইভাবে বিপদের মধ্যে রয়েছে
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা, সেই বিষয়ে ভারত সরকার কি পদক্ষেপ নেয়। এবার চলে আসি একদম ভিন্ন একটা আপডেটে। দেখুন তো ভালো করে এই ফটোটা, মনে পড়ছে কিছু? আসলে এই ফটোটা তখনের যখন আফগানিস্তানকে তালেবানরা দখল করে নিয়েছিল, আর তখন আফগানিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু যখনই তালেবানরা কাবুলকে দখল করে, তারপরে 2-3 দিন বাদেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর যে প্রমুখ ছিলেন, উনি চায়ের কাপ নিয়ে কাবুলে মজুদ ছিলেন, যেটা আফগানিস্তানের রাজধানী। এবং এই ফটোটা দেখিয়ে পাকিস্তানিরা ভারতকে বিদ্রুপ করে বলেছিল যে আমরা তোমাদের আফগানিস্তান থেকে পরিষ্কার করে দিয়েছি। শুধু তাই নয়, পাকিস্তানিরা তো এটাতেও খুশি উদযাপন করা শুরু করে দিয়েছিল যে ভারত তাদের অনুযায়ী আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানে বালুচিস্তানের যে সংগঠন রয়েছে, যারা বালুচিস্তানকে পাকিস্তানের থেকে আলাদা দেশ তৈরি করার ডিমান্ড করে থাকে, আর তার জন্য তারা লড়াইও করে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে, এখন আর তারা ভারতের সাহায্য পাবে না। আর তাদের যে স্বাধীনতা ডিমান্ড রয়েছে সেটা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। এর সাথেই পাকিস্তানের সেনাবাহিনীর যে লোকজন ছিল, তারা খোলাখুলি বলেছিল যে তাদের যে সিপ্যাক প্রজেক্ট রয়েছে সেগুলোকে এখন আর কেউ থামাতে পারবে না। কিন্তু আজকের পরিস্থিতি কি? 2021 সালের এই ঘটনা, আজ প্রায় 3 বছর হয়ে গেল। আর এই 3 বছরে পাকিস্তানের যে খুশি ছিল সেটা আজ ক্রোধ এবং দুর্বলতার রূপ নিয়েছে। কেননা আফগানিস্তানে তালেবানি শাসন আসার পর এদের মিত্র তালেবান এদেরই সর্বনাশ করেছে। এদের দেশের জঙ্গিবাদী হামলাতে ঐতিহাসিক স্বচ্ছলতা দেখা গেছে। সিপ্যাক প্রজেক্টের ওপর ক্রমাগতই অ্যাটাক হচ্ছে, এবং বালুচিস্তানের যে মোমেন্ট ছিল যেটা আগে কম হতো, সেটা এখন 50 থেকে 60 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। পাকিস্তানি সেনাবাহিনীর লোকজন রোজ ডজনেরও বেশি সংখ্যায় মারা যাচ্ছে। এছাড়া এদের সেনাবেশে অ্যাটাক এমন ভাবে হয়ে থাকে যেন কোনো ব্যাপারই নয়, কারণ এটা একটা নর্মাল রুটিন হয়ে গেছে। প্রায় দিনই পাকিস্তানের সেনাবেশে অ্যাটাক হচ্ছে, তাও আবার পাকিস্তানের মধ্যেই। কিন্তু আপনার জানাই রয়েছে যে এটা পাকিস্তান, এরা 12 বছর কেন 50 বছরেও শোধরাবে না, আর এরা কখনোই পিছু হবে না। নিজেদের প্রত্যেকবার অসম্মানিত করবে, আর এমনটাই কিছু হতে দেখা যাচ্ছে। আসলে আপনাদের জানাই রয়েছে এখন বাংলাদেশের মধ্যে বিবাদ একেবারে চরম পর্যায়ে রয়েছে। আর ভারতের কাছের বলে মনে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, উনি দেশ ছেড়ে চলে গেছেন। সেই দেশ এখন সেনাবাহিনীর কন্ট্রোলে, আর এখন একটা অন্তর্বর্তী সরকার গঠনের কথা ভাবা হচ্ছে। কিন্তু কবে পুনরায় ইলেকশন হবে, আবার কবে পুনরায় সেখানকার সরকার গঠন হবে, সেই বিষয়ে এখনো কিছুই বলা যাচ্ছে না। এই বিষয়টাকে নিয়ে এখন পাকিস্তানের লোকজন সবচেয়ে বেশি খুশি উদযাপন করছে। ভারতকে বলছে যে আবারও বাংলাদেশের থেকে ভারতকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু কথায় নয়, অনেক লোক তো আবার টুইটারে এটাও লিখছে বাংলাদেশ গঠন হওয়ার পূর্বে তার নাম ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানকে আমরা আবার স্বাধীন করে নিয়েছি আর ভারতের থেকে এর প্রতিশোধ তুলে নিয়েছি। কিন্তু ভাই, এদেরকে কেউ জিজ্ঞাসা করো কিসের বদলা নিয়েছে তারা, আর কখনই বা নিল? তোমাদের দেশকে দুটো ভাগ তো আমরা করে দিইনি। অন্যদিকে তোমাদের পাকিস্তানি আবার ভাঙতে চলেছে, সেটাকেই তোমরা সামলাতে পারছো না, বুঝে উঠতে পারছো না। সেক্ষেত্রে তাহলে এখানে কোন বিষয়ে প্রতিশোধ? এরা কি ইতিহাসের কিছুই জানে না? এরা কেবলমাত্র বাংলাদেশে একটা ছোট খুশি দেখতে পাচ্ছে যে ভারতকে সমর্থন করা প্রধানমন্ত্রী সরে গেছে, সেনা শাসন চলে এসছে। এবার এমন এক প্রধানমন্ত্রী আসবে যে ভারত বিরোধী হবে এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সঙ্গ দেবে। কিন্তু অন্যদিকে আসল বিষয় হলো, যেই কারণে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে সেখানে কোনো দিক দিয়েই ভারতের সমর্থন বা বিরোধ ছিল না। এমনকি যে সমস্ত ছাত্ররা আন্দোলন করছিল সম্পূর্ণ বাংলাদেশে, সেটা সম্পূর্ণটাই ছিল রিজার্ভেশন নিয়ে। কিন্তু পরে সেটা অন্যান্যদের সুরসুরিতে আলাদা রূপ নেয়। ভারত বাংলাদেশের বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করেনি। এমনকি ভারতের যে এমবেসি রয়েছে ঢাকার মধ্যে, সেখানেও সুরক্ষা বজায় রয়েছে। সেখানে প্রোটেস্টের সময় কেউ অ্যাটাক করতে পারেনি। ভারত একটা ভালো কাজ করেছে যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সুরক্ষিতভাবে বের অবশ্যই করেছি, কিন্তু ওনাকে ভারতে রাখা হয়নি। আমরা ওনাকে তৃতীয় কোনো দেশে পাঠাচ্ছি, যাতে বাংলাদেশে
যাতে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে যারা প্রোটেস্টার রয়েছে ওদের মধ্যে যাতে ভারতকে নিয়ে কোনো খারাপ ছবি তৈরি না হয়, আর তারা ভারতকে যাতে বাংলাদেশ বিরোধী না মনে করে। এখন বিষয়টা হলো, বাংলাদেশে কি অ্যান্টি ইন্ডিয়া কোনো প্রাইম মিনিস্টার আসবে? মালদ্বীপেও তো একজন অ্যান্টি ইন্ডিয়া মনোভাবাপন্ন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল, কিন্তু তাকেও পুনরায় ভারতের সামনে হাত জোড় করতে হয়েছে, আমাদের টাকা দাও, আমাদের বাণিজ্যিক সুবিধা দাও বলে। এছাড়াও সে আমাদের দেশে এসে রোড শো করছে যাতে ভারতের পর্যটকরা ছুটি কাটাতে মালদ্বীপে যায় এবং মালদ্বীপ আবার আর্থিকভাবে চাঙ্গা হয়ে ওঠে। এই অবস্থায় বাংলাদেশের মধ্যেও যদি অ্যান্টি ইন্ডিয়া পিএম নির্বাচিত হয়েও যায়, তাহলে শেষ পর্যন্ত সেই ভারতের কাছেই আসতে হবে, সে যাই হয়ে যাক না কেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মনে হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এবং পারলে এই ভিডিওটা আরো মানুষকে শেয়ার করুন।